হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো। তোমরা জানো যে তোমাদের দুটো পার্ট আছে, একটা 3011 কোড অর্থাৎ তুলনামূলক সরকার ও রাজনীতি, আর একটা হচ্ছে 3012 অর্থাৎ ভারতীয় সরকার ও রাজনীতি। তোমাদের যে সেকেন্ড পার্টটা আছে অর্থাৎ ভারতীয় সরকার ও রাজনীতি, সেখান থেকে আমি তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি চলো। এবং সেখান থেকে আমি আজকে আরও একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি উত্তর সহ। যেমন দেখো, এখানে গণপরিষদ আছে, গণপরিষদের গঠন ভূমিকা, এটা আমার দেওয়া হয়ে গেছিলো, আমার চ্যানেলে আছে। এছাড়া তোমাদের জন্য যে প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখানেও তোমরা সেটা পেয়ে যাবে। এছাড়া প্রস্তাবনা, এর তাৎপর্য, এই প্রশ্নটাও আমার দেওয়া হয়ে গেছে। এরপর আসছি দেখো, মৌলিক অধিকার। মৌলিক অধিকার থেকেও আমি একটি প্রশ্ন দিয়েছি এবং কর্তব্য থেকেও একটি আলাদা প্রশ্ন দিয়েছি। আজকে আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির তাৎপর্য। এই প্রশ্নটা আজকে দিয়ে দিচ্ছি। আর বলে রাখি, এর থেকে তোমাদের দুটো প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির যে তাৎপর্য, এইভাবে আসতে পারে, অথবা রাষ্ট্রীয় নীতি অথবা মৌলিক যে নীতিগুলো, মৌলিক অধিকারের যে নীতিগুলো, তার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে যে পার্থক্য, সেইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তাহলে এই দুটো প্রশ্ন এইভাবে আসতে পারে, তাই একটাই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো এবং এর থেকে তোমরা দুটো প্রশ্নের উত্তরই করতে পারবে। চলো দেখে নাও প্রশ্নটা। এখান থেকে আমি যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরাও সেইভাবে বলার চেষ্টা করবে। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে ভারতকে একটি জনকল্যাণকামী, মানবতাবাদী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অবধি বলে এখানে চলে আসবে রাষ্ট্র আইন প্রণয়নের ক্ষেত্রে এই নীতিগুলিকে নির্দেশ হিসাবে মান্য করবে, তাই এগুলির নামকরণ হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। প্যারা চেঞ্জ করে লিখবে, গান্ধীজির চিন্তাধারা সহ হিন্দু ধর্মের আদর্শ 1935 সালের ভারত শাসন আইনে গভর্নর ও গভর্নর জেনারেলদের জন্য লিপিবদ্ধ নির্দেশাবলী প্রভৃতি ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলির অন্যতম উৎস হিসাবে বিবেচিত হয়। তারপরে বলবে, মৌলিক অধিকারগুলির অসম্পূর্ণতা দূর করে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্রকে প্রসারিত করে একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা মহান উদ্দেশ্য নিহিত আছে এই নীতিগুলির মধ্যে। এরপর দেখো, যেটা বললাম যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক যে নীতিগুলোর মধ্যে যদি পার্থক্য আসে, তাহলে এইখানে যে কটা আছে এগুলো দিয়ে দিতে পারবে। প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় বর্ণিত মৌলিক অধিকার ও 4র্থ অধ্যায় বর্ণিত রাষ্ট্র পরিচালনার নীতিসমূহের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। প্রথমত বলবে, মৌলিক অধিকার প্রয়োগ রাষ্ট্রের পক্ষে বাধ্যতামূলক, কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্রের প্রতি কোনো আইনগত বাধ্যবাধকতা আরোপ করতে পারে না। দ্বিতীয়ত বলবে, মৌলিক অধিকার কার্যকরী করতে কোনো আইন প্রণয়নের প্রয়োজন হয় না, কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ এককভাবে কার্যকর হতে পারে না। তৃতীয়ত বলবে, মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য, কিন্তু নির্দেশমূলক নীতি প্রয়োগে রাষ্ট্র অস্বীকৃত হলে আদালত এই নীতি প্রয়োগের রাষ্ট্রকে বাধ্য করতে পারে না। চতুর্থত বলবে, কোনো আইনের সঙ্গে মৌলিক অধিকারের বিরোধ সৃষ্টি হলে আদালত সেই আইনকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করলেও নির্দেশমূলক নীতির ক্ষেত্রে তা পারে না। পঞ্চমত বলবে, উভয়ের মধ্যে বিরোধ দেখা দিলে আদালত মৌলিক অধিকারের প্রাধান্যকে স্বীকৃতি দেয়। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে, সর্বোপরি বলা যায় মৌলিক অধিকারগুলি হল রাজনৈতিক গণতন্ত্র ও ন্যায়নীতির ভিত্তিস্বরূপ। অন্যদিকে নির্দেশমূলক নীতি হল সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র ও ন্যায় নীতির ধারক। সংবিধান রচনার প্রাক্কালে সমকালীন ভারতের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্যপূর্ণতা প্রকাশ পেয়েছে। প্যারা চেঞ্জ করে প্রথমত দেবে, নীতিগুলির রাজনৈতিক, সামাজিক ও নৈতিক গুরুত্ব আরোপ করা যায় না। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের
প্রতিশ্রুতি জনকল্যাণের ঘোষণা সর্বত্রভাবে এই নীতির মাধ্যমে বাস্তবায়িত করার চেষ্টা হয়েছিল। আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও নির্বাচনের বাস্তব ক্ষেত্রে প্রভুত্বকারী শ্রেণীর সার্বভৌমিকতা রূপান্তরিত হয়েছে। দ্বিতীয়ত বলবে ন্যায় বিচার সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। সংবিধান রচয়িতারা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা আচরণ ও প্রচার নিষিদ্ধ করেছেন। রাষ্ট্র পরিচালনার নীতি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার প্রয়াস করেছেন। সর্বোপরি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে নাগরিকদের সমানভাবে ভোটাধিকার প্রদান করে রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার প্রয়াস করেছে। তাহলে এই বলে এটা শেষ করবে। চলো আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমি তোমাদের ব্র্যাকেট করে দিয়েছি তোমরাও সেইভাবে অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। এবং এটা বলে রাখি যে তোমাদের অনেকগুলোই প্রশ্ন আমি এখান থেকে দিয়েছি, আরও কয়েকটা প্রশ্ন দিয়ে দেব। মনে রাখবে এগুলোই আমার সাজেশনে থাকবে, আমি সেইভাবেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।